2020 সাল কুপওয়ারা কিরণ সেক্টর, 5 দিনের গুলির লড়াই বা 4 দিনও হতে পারে। 5 জন প্যারা কমান্ডো, 5 জন জঙ্গি সেই লড়াইয়ে নিকেশ। কেন বললাম? তার একটা কারণ আছে। কারণ কি, গতকালকে অর্থাৎ মঙ্গলবারে পেহেলগাঁওয়ের বৈশ্বরণ এলাকায় 26 জন ট্যুরিস্ট যাদের মৃত্যুবরণ করতে হয়েছে, সংখ্যাটা হয়তো আরও বেশি হতে পারে ভবিষ্যতে, তারা যে উগ্রপন্থী সংস্থার বন্দুকের সামনে ছিলেন, যাদের গুলিতে তারা প্রাণ হারিয়েছেন, নাম হচ্ছে দ্য রেজিস্ট্যান্স ফোর্স। আপনি এটাও বলতে পারেন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। নামগুলোর মধ্যে অ্যাম্বিগুইটি থাকে, পরিষ্কারভাবে অনেক সময় জানানো হয়ে ওঠে না। কিন্তু এখন বিষয় যেটা, যে উগ্রপন্থী সংস্থার নাম দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা ফোর্স কেন? আমরা শুনে এসেছি লস্করি তৈবা, এলইটি, হিজবুল মুজাহিদিন বা জৈশ-ই মোহাম্মদ, এইরকম নাম শুনে এসেছি, ইসলামিক নাম শুনে এসেছি। কেন? এর পিছনে কিন্তু একটা কারণ আছে। দেখুন, এটা নিঃসন্দেহে যে এটা লস্করি তৈবার একটা ছায়া সংগঠন বা একটা প্রক্সি আউটফিট বলতে পারি। মূলত এটার জন্ম হয়েছে 2019 সালে, যখন 370 ধারা অবলুপ্তি ঘটলো। তারপর এই সময় একটা সাইমালটেনিয়াসলি একটা ব্যাপার ঘটছিল, আপনাদের খেয়াল থাকবে যে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের গ্রে লিস্টে চলে এসেছিল পাকিস্তান। আইএসআইয়ের মহা একটা ঝামেলার পরিস্থিতি তৈরি হলো। কী করে তারা উগ্রপন্থাটাকে কন্টিনিউ করবে, কী করে তারা নিজেদের সাদা মুখটা সারা বিশ্বের সামনে প্রকাশ করবে। তখন যেটা করা হলো যে এমন একটা আউটফিট তৈরি হবে, তার নামের সঙ্গে কোনো ধর্মীয় বার্তা থাকবে না। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট একটা ইংরেজি সফিস্টিকেটেড নাম মনে হচ্ছে এর মধ্যে। তাহলে এই ধরনের সংস্থা কিন্তু অনেকের চোখে ধুলো দিতে পারে। তো এক্স্যাক্টলি এই নাম নিয়ে তৈরি হয়েছে। কার্যবিধি সম্পূর্ণ এক। মূল কাজ কি? মূলত হচ্ছে কাশ্মীরি হিন্দু যারা আছে তাদেরকে ধরে ধরে খুন করা, শিখস যারা আছে তাদেরকে ধরে ধরে খুন করা। কাশ্মীরে একটা বড় সংখ্যা মাইগ্রেন্ট লেবার, তারা হিন্দু, মুসলিম, শিখ সকলে মিলে কিন্তু তারা কাজ করতে যায় ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিসের জন্য। ভারত সরকার বিভিন্ন ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস চলে, রাস্তা, বিল্ডিং, ব্রিজ, বিভিন্ন বিষয়গুলো চলে, এই সব বিষয়গুলো সম্পূর্ণ করার জন্য। তো এই ধরনের মাইগ্রেন্ট ওয়ার্কারদের যদি টার্গেট করা যায়, তাহলে কিন্তু একটা ভয়ের বার্তা তৈরি করা যায়। এছাড়া যেটা হচ্ছে, গভর্নমেন্ট অফ জম্মু অ্যান্ড কাশ্মীরে যে এমপ্লয়িজরা রয়েছে, গভর্নমেন্টে যারা এমপ্লয়িজ রয়েছে, অর্থাৎ যারা ভারত সরকারের এমপ্লয়িজ বা গভর্নমেন্ট অফ জম্মু কাশ্মীরের এমপ্লয়িজ, তাদেরকে ধরে টার্গেট করা যে তোমরা এখানে ভারত সরকারের হয়ে কাজ করছো, দেশের উন্নতির জন্য কাজ করছো, তোমাদেরকে যদি আমরা এলিমিনেট করতে পারি, তাহলে এখানে সরকারি অফিসগুলোতে আর কেউ কাজ করতে আসবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ, টার্গেটের হিট লিস্টে যারা সবথেকে বেশি থাকে তারা হচ্ছে পর্যটক বা ট্যুরিস্ট। এক্স্যাক্টলি যে ঘটনাটা কালকে দুপুর 2:30 নাগাদ পেহেলগাঁওয়ের বৈশ্বরণ এলাকাতে হয়েছে। কেন এটা করা হলো? মূলত আপনারা জানেন যে ফার্স্ট এটা যেটা করা হয়েছে যে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রকে জোরে ধাক্কা দেওয়া। এটা আমি টুইট করেছিলাম কালকে, আপনারা হয়তো দেখেছেন। এবং যেটা দ্বিতীয় কারণ, এবং যেটা আমার মনে হয় যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে যে কাশ্মীরের ইকোনমিকে ধাক্কা দেওয়া। কাশ্মীরের যুবক সম্প্রদায়ের যাতে কোনো কাজকর্ম না থাকে, তার ফলে তারা যাতে আবার পাথর হাতে তুলে নিতে পারে এবং তারা সেনাবাহিনীর দিকে আবার পাথর তুলতে পারে। একটা এলাকার ইকোনমিকে যদি আপনি ধাক্কা দিতে পারেন, তো সেই এলাকার শিক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়, তার ফলে সেই এলাকার মানুষের সাইকোলজিতে একটা প্রেশার পড়ে। এইটা যদি দীর্ঘদিন এই ফর্মুলাটা আইএসআই কাশ্মীরে চালু করে এসেছিল, আইএসআই কাশ্মীরে এই ফর্মুলাটা ব্যাক করতো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কিছু অ্যাক্টিভিটিসের কারণে এইটা বন্ধ হয়ে যায়, এটাকে আবার নতুন করে শুরু করা, অর্থাৎ এলাকার ইকোনমিটাকে ভেঙে দাও। মানুষের হাতে যেন রোজকার কাজ না থাকে, মানুষ যাতে পাথরটা তুলে নিতে পারে। কারা এই রেজিস্ট্যান্স ফ্রন্টের পিছনে আছে, অর্থাৎ কারা চালায়? এলইটি চালায়, তাদের পিছন থেকে আইএসআই চালায়, এটা তো বললাম। কিন্তু মাথাগুলো কারা কারা? কিছু নাম আছে, কনফিউজিং নেম হতে পারে, তার কারণ একই ধরনের শুনতে হতে পারে। আমি আপনাদের বলছি, শেখ সাজ্জাদ গুল, হি ইজ বিলিভ টু বি দ্য সুপ্রিম কমান্ডার অফ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। ঠিক আছে, 2022 সাল থেকেই ডেজিগনেটেড টেরোরিস্ট এবং অবশ্যই এলইটির একজন মেম্বার। এছাড়া যার নাম সবথেকে বেশি এই মুহূর্তে আলোচনা হচ্ছে, তিনি হচ্ছেন সাইফুল্লাহ সাজিদ জাট অর সাজিদ জাট, এলইটির একজন কমান্ডার। কিন্তু যেটা বিশ্বাস করা হয়, যেটা ইন্টেলিজেন্স সেক্টরে আলোচনা করা হয়, যে এই লোকটাই সাউথ কাশ্মীর এবং দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট পুরো পরিকল্পনাটার পিছনে রয়েছে।
এর হাত দিয়ে সমস্ত কিছু হয়। অর্থাৎ সাইফুল্লাহ সাজিদ জাট হচ্ছে শেখ সাজ্জাদ গুলের বস বলা যেতে পারে। অর্থাৎ সাইফুল্লাহ সাজিদ জাট যে ইনস্ট্রাকশনটা দেবে সেইটা ইমপ্লিমেন্ট করবে শেখ সাজ্জাদ গুল। এছাড়া আরেকজনের নাম আছে যাকে নিয়ে কিছুটা রহস্য রয়েছে, তার নাম হচ্ছে সেলিম রহমানি। ইনিও এলিটির একজন সদস্য, কিন্তু কেউ বলেন ইনি বেঁচে আছেন, কেউ বলেন ইনি বেঁচে নেই। কিছু কিছু রিপোর্ট উঠে আসে, সেখানে বলা হয় 2022 সালেই তার মৃত্যু হয়েছে, কোনো ক্রসফায়ারে গান ডাউন করা হয়েছে। আর কেউ কেউ বলে যে না, এটা একদম ফেক, অরিজিনাল সেলিম রহমানি এখনও রয়েছেন এবং এই দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের মধ্যে অ্যাক্টিভ একজন এলিটি ওয়ার্কার হিসেবে কাজ করে চলেছেন, প্ল্যানিংয়ের মধ্যে রয়েছেন। এই সব কিছুর পরেও যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কাশ্মীরের লোকাল ইনফ্লুয়েন্স এখানে কতটা কাজ করে। একটা কথা বলে রাখা ভালো, আমি একজন আর্মি ভেটেরান অফিসারকে কোনো একটি টিভি চ্যানেলে বলতে শুনছিলাম, এবং একদম পারফেক্ট কথা, যেগুলো আমরাও কখনো মাঝে মাঝে জেনেছি, যে যারা গ্রাসরুটের মানুষ হয় তারা কিন্তু খুব অপছন্দ করে। যেমন ধরুন টাঙাওয়ালা, যেমন ধরুন ছোট ছোট যারা ট্যুরিস্ট গাইড থাকে, যেমন ধরুন কোনো খাবার বিক্রেতা, ছোট ছোট পোশাক বিক্রেতা, তারা জানে যদি ট্যুরিজম শেষ হয়ে যায় তাহলে তাদের পেটে লাথি পড়ে যাবে, তাদের দুবেলা খাবার জুটবে না। তারা কিন্তু সেনাকে অনেক সময় হেল্প করে যে এই লোকাল সোর্সগুলো কোথায় সেখানে আইডেন্টিফাই করার জন্য। একটা চিরুনি তল্লাশি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। ওকে, সো এই ভিডিওটা ততক্ষণ শেষ করা যাবে না যতক্ষণ আমরা আলোচনা করব ফ্যালকন গ্রুপ নিয়ে। এটা এমন একটা গ্রুপ যারা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের আন্ডারে কাজ করে এবং দে আর কিলার্স। ছোটো ছোটো গ্রুপে আসে, কোনো দোকানে এসে ধুমধারাক্কা গুলি চালিয়ে কয়েকজনকে মেরে চলে গেল। কিছু ট্যুরিস্ট দাঁড়িয়ে আছে, তাদের গুলি করে দিয়ে চলে গেল, এক্স্যাক্টলি যেমন গতকালকে ঘটেছে। যেটা বলা হচ্ছে পেহেলগাঁওয়ে বৈশাখে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা ঘটিয়েছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের ফ্যালকন গ্রুপ। অ্যাকচুয়ালি আপনাদের হয়তো খেয়াল থাকবে, বারামুলাতে একটা গ্রেনেড অ্যাটাক হয়েছিল 2022 সালে, বা 2021 সালে একটা ওয়াইন শপে অ্যাটাক হয়েছিল। এই সবের পিছনে কিন্তু এই ফ্যালকন গ্রুপ অ্যাক্টিভেট থেকে 15 থেকে 18 বছরের তরুণদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের ব্রেন ওয়াশ করে তাদের দিকে টানা হয়, রেডিক্যালাইজেশন করা হয়। তারপর কিছু ওভারগ্রাউন্ড ওয়ার্কার থাকে যারা অ্যাকচুয়ালি তাদেরকে সেই সব জায়গায় পৌঁছে যেতে সাহায্য করে যেখানে যাদের একটা পুরো এই র্যাডিক্যালাইজেশনের পর্বটা চলতে থাকে। তারপর এই ব্রেন ওয়াশড র্যাডিক্যালাইজেশন হয়ে যাওয়ার পর এই তরুণদের পাঠানো হয় ট্রেনিংয়ে। কিছুটা কাশ্মীরের মাটিতে ট্রেনিং করার পর তাদেরকে পৌঁছে দেওয়া হয় পাকিস্তানে, পাক অকুপাইড কাশ্মীরে, এবং সেখানে তাদের আর্মস ট্রেনিং চলে এবং তারা তারপরে যখন ফিরে আসে জম্মু কাশ্মীর তখন তাদের যে কার্যবিধিগুলো তারা দেখাতে থাকে এক্স্যাক্টলি গতকালকের যে ঘটনাটা ঘটেছে। আমার মনে হয় যে আরও অনেক কিছু বলার বাকি রইল, ভবিষ্যতের কভারেজেসগুলোতে আমি সেগুলো আপনাদের বলার চেষ্টা করবো। বাই দ্য ওয়ে, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল নোটিফিকেশনটা কিন্তু অন করে দিতে ভুলবেন না।